বিয়েবাড়ি সাজিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। ব্যাগের প্যাকিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এখান থেকে যাওয়ার সময় হয়ে গিয়েছে। লাস্ট বারের মতো জাস্ট একবার চেক করে নিচ্ছিলাম বেরোনোর আগে। বেশ অনেকবার ওয়েট করার পরে এই এতগুলো ব্যাগ হয়েছে আমাদের। এখানে আছে দুটো ট্রলি, আর এখানে আরও একটা ট্রলি আর দুটো হ্যান্ড লাগেজ। মোট আমরা এবারে প্রায় 100 কেজি মতো জিনিসপত্র নিয়ে আসতে পারতাম, যার জন্যে আমি এই ব্যাগটা একটু খুললাম, কারণ এই ব্যাগের মধ্যে আমার কিছু ব্যবহার করা ক্রিম ছিল। তবে ক্রিম তো আর হ্যান্ড লাগেজে নেওয়া যায় না, তার জন্যে ওই পাউচটা নিতে হবে বড় লাগেজের মধ্যে, তাই ওটা বের করে দিলাম। এরপরে হ্যান্ড লাগেজ থেকে মেন লাগেজে দিয়ে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে প্রায় 1 ঘন্টা মতো ওয়েট করার পরে আমরা এখন ফ্লাইটে উঠে বসলাম। এখান থেকে সোজা দুবাই থেকে আমস্টারডাম। এই ফ্লাইটটা প্রায় 4.5 ঘন্টার মতো জার্নি। এই সবে আমার দেশের মাটি ছাড়ছে। কলকাতাকে রাতের বেলায় দেখতে যেন আরও অন্য রকমেরই লাগছে, বেশ সুন্দর। প্রায় 2 ঘন্টা পরে আমাদেরকে খাবার দিয়ে গেল, রাতের ডিনার। আর কলকাতা থেকে দুবাই যে ফ্লাইটটা থাকে তার খাবার কিন্তু মডারেট থাকে, খুব একটা খারাপ না, খাওয়া যাবে। এখানে যেমন ভেজ বিরিয়ানি ছিল আর সাথে পনির, আর ওইদিকে স্টার্টারে ছিল পোহা, আর ডেজার্টে দিয়েছিল রসমালাই। বেশ ভালোই থাকে খাবারটা। চলুন খেয়ে নিয়ে এবারে। আর খাওয়া দাওয়ার পরে এই যে দুবাইয়ে এসে পৌঁছেও গেছি। তবে আজকে আর সব কিছু ভিডিও করিনি, এই দুবাইয়ের ডিউটি ফ্রিতে আছি এখন। এখান থেকে দেখি পারলে কিছু টুকটাক চকলেট নিয়ে যাব নিজেদের জন্যেই। দুবাইয়ের চকলেট বেশ ভালো হয়। আর এখানে একটা ম্যাকডোনাল্ড আছে দেখলাম, খোলাই রয়েছে। তবে এখন ঘড়িতে সময় প্রায় রাত্রি 2টো মতো, এত রাত্রে আর বাইরে খাবো না। পরের ফ্লাইটে উঠেও গিয়েছিলাম তখন প্রায় 2:30 মতো বাজে। এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে সকাল 6টা, আর প্রায় 2 ঘন্টা পর আমাদের জার্নি শেষও হয়ে যাবে। খাবার দাবার দিয়ে দিয়েছিলেন, সেই সব খেয়ে আরও 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে। বাড়িতে চলে এসেছি, আর আসার পরে এখন সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি। কোন জিনিসটা কোথায় রাখতে হবে এই সব এক বড় কাজ। এই জিনিসপত্রগুলো আনতে গিয়ে যে কত ঝক্কি পোয়াতে হয় তার বলবার নয়। প্রথমত তো ওইখান থেকে ট্রেন নিলাম, ট্রেন নেওয়ার পরে আবার রটারডামে এসে একটা ট্যাক্সি বুক করতে হলো, তবে গিয়ে আমরা বাড়িতে পৌঁছালাম। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, সুন্দর রোদ উঠেছে। আর ওখান থেকে ফিরে আসার পর এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখলে বেশ ভালো লাগে। অলরেডি ইন্ডিয়া থেকে আসার জন্যে তো মন ভারাক্রান্ত থাকেই, তার উপরে আবার যদি মেঘেরও মন খারাপ থাকে তখন মন খারাপটা যেন বেড়ে আরও দ্বিগুণ হয়ে যায়। চলুন, অনেক দিন পর আবার সেই পুরনো রুটিনে ফেরার পালা। রান্না বান্না, ঘর সংসার সবই রয়েছে, তার জন্যে রান্নাই করছিলাম এখন আমি। আর আজকে ভাবলাম বেশি কিছু বানাবো না, এই তো সবে আসলাম। আর আসার পরে খুব একটা বেশি রান্না বান্না করতে আর ইচ্ছে করে না, যার জন্যে ভাত, ডাল, আলু সেদ্ধ আর বেগুনের একটা রেসিপি বানাবো। তার জন্যে লঙ্কা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এরপর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে একটা মশলা মাখিয়ে নেব। আর এতদিন পর রান্না করতে কেমন যেন একটা অদ্ভুত লাগে, একদমই ইচ্ছে করে না। কিন্তু না করে তো কোনো উপায়ও নেই, নিজে রান্না না করলে আর কোথার থেকে কী পাওয়া যাবে। এখানে তো আর সেরম অপশানও নেই যে বাইরে থেকে অর্ডার করে খাওয়া যাবে, কারণ সেগুলো মুখে নেওয়ার যোগ্য থাকে না। কদিন আগে একবার চানা মশলা অর্ডার দিয়েছিলাম জানেন, বেশ শখ করে অর্ডার দিয়েছি যে আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না, তো বাইরে থেকে অর্ডার দিয়ে খাওয়া যাক। সেই চানা মশলার স্বাদ এতটাই ভয়ানক ছিল যে লাস্টে আমাদেরকে আচার আর ঘি দিয়ে ভাত খেতে হলো। দেখছি চানা মশলার মধ্যে আবার ওনারা রান্না তো করেছেন সে প্রচণ্ড মিষ্টি, ঠিক আছে, ওপরে আবার আমাদের যেমন গুড় আর নারকেল দিয়ে নারকেল মিষ্টি বানানো হয়, সেই নারকেল মিষ্টির ড্রেসিং করা আছে। আমরা তো এরম জীবনে খাইও নি আর দেখিও নি, কারণ আমাদের ওখানকার রান্না বান্না সব কিছুই একদম ঝাল ঝাল, মুখরোচক হয় বিভিন্ন ধরনের মশলার ব্যবহারে। তবে এখানকার মানুষজন যেহেতু মিষ্টি খেতে একটু পছন্দ করে, তাই সব খাবারেই মিষ্টি। আমাদের আবার মিষ্টিটা অতটা পছন্দ না,
তার জন্য বাইরে খাওয়ার থেকে রান্না করে খাওয়াটাই বেশি প্রেফার করি। দেখুন আমি ভালো করে বেগুনের ওপরে মশলা মাখিয়ে নিয়েছি। এরপর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো স্বাদ আসে। এমনিতে আমরা অলিভ অয়েলটাই খাই, তবে মাঝে মধ্যে এই সমস্ত রান্নাগুলো করলে সর্ষের তেল ব্যবহারে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। লম্বা লম্বা বেগুনগুলো দিয়ে দেখছি বেশ ভালো দেওয়া যাচ্ছে না, তাই আবার বাকি দুটোকে কেটে নিলাম, তাহলে অন্তত এই কড়াইটার মধ্যে ধরে যাবে। যখন দেখছি যে এই ফ্রাইং প্যানটার মধ্যে একদমই হচ্ছে না, তখন ওটা চেঞ্জ করে অন্য একটা নিয়ে নিয়েছি। আর ওই যে ভাত হচ্ছে ওইদিকে আমার, আর কুকারের মধ্যে ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। বেগুনের এক সাইড ভাজা হতে হতে অপোজিট সাইডটাতে এবারে ওই সেম মশলাটাই মাখিয়ে নেব। লো স্টিমে ভাজতে বেশ অনেকটাই সময় লাগছে, তবে লাল লাল করে ভাজলে বেশ সুন্দর লাগে খেতে। এরপরে এই আলু সেদ্ধ যেটা দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা বেশ ভালো কুচি কুচি করে কেটেছি। ওপর থেকে নুন আর জিরা তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। চলুন আলুটা তাহলে মেখে নিই। আর এখানে আছে চাটনি, আর তরকারিটা এখনো একটু একটু হচ্ছে, তার জন্য আনা হয়নি। ডালের মধ্যে টমেটো দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে একটু টকটক খেতে লাগে। সেদ্ধ হয়ে যাওয়ার পর লাস্টে তেল জিরে আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে সাম্বার দিয়েছি, যার জন্যে খেতে বেশ টেস্টি হয়েছিল। আর টিভিতে দেখছি এখন কি দেখা যায়, বেশ অনেক দিন পর টিভি দেখার সুযোগ হয়েছে। ওখানে থাকলে সেরকম টিভি দেখাই হয় না, কারণ বাড়িতে এত মানুষজন থাকে যে টিভি দেখার আর দরকার হয় না। ওই যে আমি দুটো বেগুনের পিসও নিয়ে নিয়েছি। চলুন তাহলে জমিয়ে খাওয়া যাক, আর ভিডিওটাও এখানেই শেষ করছি।